নিউজ আওয়ার এক্সট্রা আজকের শিরোনাম 25শে মার্চ। বাংলাদেশের কোনো মানুষকেই আসলে এই দিনটি নিয়ে দিনটির সামনে পেছনে কোনো বিশেষণ অভিধা দিয়ে বোঝাতে হবে না। 1971 সালের মধ্যরাতে অর্থাৎ রাত 11:57 যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এই হত্যাকাণ্ডকে আর কোনো জঘন্যতম ঘটনার সঙ্গে তুলনা করা যায় না। আমরা আজকে স্বাধীনতার প্রায় 48 বছর পরেও এই দিন অর্থাৎ এই 25শে মার্চটিকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ সরকার ইউএনএ যে আবেদন জানিয়েছে সেই আবেদনটি বিবেচনা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের বুকের ভিতরে যেই দুঃখ, বেদনা, রক্তস্রোত, সেটি দিয়ে এই অক্ষরটি যদি লেখা হয়, এই শিরোনামটি যদি লেখা হয়, তারপরেও হয়তো আমাদের শোক মুছবে না। এরকম একটি দিনে শুরু করছে আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা 25শে মার্চ শিরোনামে। আমরা অনুষ্ঠানটি সেই ক্ষণ পর্যন্ত চালাবো। একটু বিশেষ আয়োজন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সময়কার কিছু অমূল্য দলিল হস্তান্তর করব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষকে। সেজন্যই এই বিশেষ আয়োজন। মাঝে মাঝে খবর, রাত 10টা এবং রাত 11টার খবর আমরা স্মৃতিচারণ শুনব এবং ঠিক 11:57 আমরা কিছু দলিল হস্তান্তর করব। তার মধ্যে রয়েছে 25শে মার্চের অপারেশন সার্চ লাইট। সেই সার্চ লাইট অপারেশনটি চলার সময় যে ওয়্যারলেস বার্তা চলছিল পাকিস্তান হানাদার বাহিনীর, সেটি হুমায়ুন কবির নামের একজন ইঞ্জিনিয়ার, তিনি তার ব্যক্তিগত উদ্যোগে তিনি সেটি রেকর্ড করতে সক্ষম হন এবং সেই রেকর্ডটি আমরা হস্তান্তর করব। এটি নিউজের চেয়ারম্যান সেটা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। আমরা 7ই মার্চের 45 RPM-এর যে রেকর্ড, 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, সেই ভাষণের রেকর্ড হস্তান্তর করব এবং একটি খুব অমূল্য ছবি, সেটি 18ই ডিসেম্বরের ছবি, 16ই ডিসেম্বর কিশোর পারেখের তোলা। তখন দেশ স্বাধীন, সবাই বিজয়ের আনন্দে বিভোর। এই সময় 32 নম্বর যে বঙ্গবন্ধুর বাড়ি, তার সামনে একজন মানুষ যেভাবে আকুতি জানাচ্ছিলেন মুজিবের জন্যে, সেরকম একটি ছবি, একেবারে আমরা যেটাকে বলছি খুব রেয়ার একটি ছবি। তার ফাঁকে আলোচনা, স্মৃতিচারণ যারা করবেন, যারা আছেন আমাদের সঙ্গে, পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখন বাংলাদেশের। সেক্টর 2-তে তিনি যুদ্ধ করেছেন। আমরা পরিকল্পনা মন্ত্রীকে পেয়েছি, M.A. মান্নান MP। আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক MP কিছুক্ষণের মধ্যেই এসে যোগ দেবেন। পেয়েছি ডক্টর মাহফুজুর রহমানকে। আমি আগেই বলেছি যে আমরা কিছু অমূল্য দলিল হস্তান্তর করব। এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যান। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, যেটি আমরা আসলে অনেক সময় প্রায় সবগুলো চ্যানেলেই বা দেশে বিদেশে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা কোনো রিপোর্ট করতে যাই, কোনো কিছু দেখাতে যাই, যে ডকুমেন্টারিটি দেখাই যেখান থেকে অংশবিশেষ নেই, যেটা তিনি নিজের উদ্যোগে সংগ্রহ করে, কিছু রেয়ার ফুটেজ সংগ্রহ করে নিজেই সম্পাদনা করেছেন। আমাদের সঙ্গে আছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। তার কাছ থেকে আমরা শুনব। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। NI খান, নজরুল ইসলাম খান, তিনি আমাদের সঙ্গে থাকছেন। আরও একটি অনন্য অবদান, আসলে যাকে আমরা একটু শ্রদ্ধা জানাতে চাই, মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে, তার সুযোগ্য কন্যা আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আছেন। তিনি তার বাবার একটি অমূল্য ইতিহাস বা অমূল্য একটি সম্পদ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে চান, প্রধানমন্ত্রীর হাতে দিতে চান। এই বিষয়ে তার মায়ের একটি চিঠি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা অ্যাডভোকেট আমাতুল কিয়া চৌধুরীকে পেয়েছি, মুক্তিযোদ্ধার সন্তান। তিনি
সাবেক সংসদ সদস্য। তাদের নিজস্ব উদ্যোগে আমরা বাংলাদেশে আঞ্চলিক যে মুক্তিযুদ্ধের জাদুঘর হবিগঞ্জে বোধহয় এটি প্রথম, সেটি প্রায় শেষ হওয়ার পথে। আমরা একটু আজকের দিনটাতে ফিরতে চাই। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীকের হাত ধরে। নতুন করে বলার কিছু নেই, কিন্তু অনেক নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে আজকে খুব আগ্রহ নিয়ে সেই ক্ষণটির কথা শুনবেন মনোযোগ দিয়ে। আমি স্যার আপনার হাত ধরেই যেতে চাই, আপনার স্মৃতিচারণের হাত ধরে। আপনি তো তখন পাকিস্তান বাহিনীতেই ছিলেন। তাদের মনোভাব, আমরা একটু অপারেশন সার্চলাইটের যে কনভারসেশন সেটা নিয়ে একটি রিপোর্ট দেখব, কিন্তু আপনার আলোচনার একটু পরে আপনি যদি একটু শুরু করেন। যখন বঙ্গবন্ধু ৭ই মার্চে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, পরবর্তীতে ২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট লঞ্চ করল, আমি তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য। আমরা সংখ্যায় খুব কম ছিলাম, সুতরাং বেশিরভাগ সময় শুনেই কাটাতাম, বলতাম খুব কম। একটা কথাই বলতে চাই, ২৬শে মার্চে অন্ধবিশ্বাস পাকিস্তানি সৈনিকদের মধ্যে জন্তু পয়দা করেছিল। বিশ্বের অনেক গণহত্যার কথা আমরা জানি, এত সুচারুরূপে পরিকল্পিত গণহত্যা আর মনে হয় কোথাও হয়নি। এই গণহত্যাটা নির্দেশনা এসেছিল ১৭ই জানুয়ারিতে লারকানাতে। সেখানে ৪টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন দ্রুত করা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু আমার মনে হয় অনেক বেশি জানতেন। লেফটেন্যান্ট জেনারেল হাকিম আকসাদ কোরাইশি তিনি একটা বই লিখেছেন, এ সোলজার্স টেল। একটা লাইন আছে, আমরা যেই কই পরিকল্পনা করছিলাম সেই পরিকল্পনাগুলি মুজিবের কাছে চলে যাচ্ছিল। ঢাকা ৫৭ নম্বর ব্রিগেডের অধিনায়ক, ব্রিগেড মেজর খালেদ মোশাররফ একজন বাঙালি অফিসার, তাকেই আমরা সন্দেহ করছিলাম তথ্য পাচারের জন্য। তো এই বিষয়টা যে আমাদের মূল্যায়নে আসে না আর কি, বঙ্গবন্ধু সবই জানতে পেরেছিলেন। আক্রমণ হবে, কঠিন আক্রমণ হবে, তখন তার সামনে দুটো রাস্তা ছিল। আমরা বলি তিনি ইতিহাসের মহানায়ক এবং মহাসেনাপতি। এটা আমি বলতে চাই যে তার হাতে দুটো রাস্তা ছিল। একটা হলো পাকিস্তানদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দেওয়া, আমাদেরকে হত্যা করো না, তোমাদের পরিকল্পনায় বুঝতে পারছি, আমরা আত্মসমর্পণ করছি, অধিকার চাবো না, আব্দুল হয়ে থাকব, গোলাম হয়ে থাকব। সে কথা ৭ই মার্চের ভাষণে বলেছেন। আরেকটা ছিল, যদি তিনি একটা ভাষণের মাধ্যমে একটা দেশকে একত্রিত করতে পারেন, একটা নির্দেশ থেকে একটা দেশ বানিয়ে ফেলতে পারেন, এবং যদি বাংলার মানুষের প্রাণ শক্তিকে তিনি জাগ্রত করতে পারেন, যার উপর তার ভরসা ছিল, তাহলে জাতি একত্রিত হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের এখানে আমাদের সম্মানিত ব্যক্তি অনেকে আছেন যারা জানেন যে বাংলার মাটি সবচেয়ে উপযুক্ত গেরিলা যুদ্ধের জন্য। গেরিলা যুদ্ধের জন্য জাতিকে নিয়ে যেতে হবে এবং নির্দেশনা দিতে হবে, তাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, প্রত্যেক ঘরে দূরে গড়ে তুলো, সবই গেরিলা যুদ্ধ। এর মাধ্যমে জাতিকে একত্রিত করতে পেরেছিলেন। কিন্তু পাকিস্তানিরা অনেক আগে এগিয়ে গেছিল। অপারেশন সার্চলাইট, টিক্কা খান আসলেন ৭ তারিখে। কেন বঙ্গবন্ধু ৭ তারিখে ভাষণটা দিয়েছিলেন, এটারও একটা অনেক মূল্যায়ন আছে। টিক্কা খান আসার পরে ৯ তারিখে তিনি ৩ জন ব্যক্তিকে ডেকে বললেন, আপনারা একটা অপারেশন প্ল্যান রেডি করেন। প্ল্যান রেডি হলো ১৬ তারিখে। আপনারা সবাই অপারেশন সার্চলাইটটা দেখেছেন, পড়েছেন। এই ৫ পেজের অপারেশন সার্চলাইটে আপনি যদি এটাকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে নিয়ে যান,
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিয়ে যান, কোনো প্রমাণ করতে পারবেন না। কারণ এখানে কোথাও লেখা নাই হত্যা করো, নারী নির্যাতন করো, অগ্নিসংযোগ, কিচ্ছু নাই। কিন্তু দুটো অর্থ পূর্ণ শব্দ আছে। বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, পুলিশ, মুজাহিদদেরকে ডিসআর্ম করো। আর আরেকটা তথ্য আছে, আওয়ামী লীগ নেতা, বামপন্থী নেতা, ছাত্র নেতা, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আমাদের বিরুদ্ধে, তাদেরকে গ্রেফতার করো। তো এটা আপনি ওয়ার্ডগুলো দেখতে পারেন। কিন্তু 23শে মার্চে দুটো হেলিকপ্টার ঢাকাতে গেছিল। একটা হেলিকপ্টারে ছিল খাদিম হোসেন রাজা, একটা রাও ফরমান আলী। প্রত্যেকটা গ্যারিসনে গিয়ে সিনিয়র মোস্ট পাকিস্তানের পাঞ্জাবি অফিসারে কানে কানে বলে এসেছিল যে ফর অ্যারেস্ট ইনসার্ট ওয়ার্ড কিল, ফর ডিসআর্ম কিল। তাই দেখবেন রাজারবাগ পুলিশ লাইন হোক, ইপিআর হোক, তারপরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার হোক, কোথাও ডিসআর্ম করা কোনো পলিসি, কিল ছিল। আর গ্রেফতার, সার্চ লাইটে কোনো গ্রেফতার ছিল না, এভরিবডি ওয়াজ কিলড। তো এটাই ছিল আসল ষড়যন্ত্র। স্যার, আমরা একটু শুনে নিতে চাই সেই সময় ওয়্যারলেস যেই বার্তা ছিল হুমায়ুন কবিরের রেকর্ড করা, তার উপরে ভিত্তি করে সাংবাদিক প্রণব সাহার একটা রিপোর্ট আমরা একটু দেখে নিতে চাই। অপারেশন সার্চলাইটের প্রথম প্রহরে পাকিস্তানিদের টার্গেট ছিল 20,000 বাঙালি হত্যার। আর এরা হলো ছাত্র, শিক্ষক, আওয়ামী লীগ কর্মী, ব্যাংক কর্মকর্তা, শিল্পী, লেখক, মুটে মজুর, কুলিসহ সমাজের সর্বস্তরের মানুষ। পাকিস্তানিদের ভাষায় এরা মুজিবের বিশেষ সোর্স। 2 থেকে 24শে মার্চ পর্যন্ত যারাই বঙ্গবন্ধুর আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিল, পাকিস্তানি সামরিক গোয়েন্দা MI এমন 19,700 জনের তালিকা তৈরি করেছিল। হানাদারেরা সে রাতে খুঁজে খুঁজে তাদেরই হত্যা করে। পাক বাহিনীর নৃশংস গণহত্যার দৃশ্য এমন বিপর্যয়ের রাতেও নিজের মুভি ক্যামেরায় ধারণ করেছিলেন বুয়েটের শিক্ষক নুরুল উলা, যিনি বঙ্গবন্ধুকে বিশেষ একটি সম্প্রচার যন্ত্র বানিয়ে দিয়েছিলেন। at sight. Houses and buildings on either side will be demolished. Tell him that his Bush brothers will also be coming shortly, I hope, so those can be utilized for knocking down the building. আর সে রাতেই ঘাতকদের ওয়্যারলেস মেসেজ নিজের টেপ রেকর্ডারে ধারণ করেছিলেন প্রকৌশলী হুমায়ুন কবির। 26499 2,000 captured. Then Ramna PS captured. Kamlapur RS captured. TV, radio under control, exchange captured. All first phase Yali over. এই গণহত্যা সম্পর্কে পাক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, মুজিবের সবচেয়ে বড় অপরাধ, মুজিব পূর্ব পাকিস্তানের অতি সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং গণতান্ত্রিক চেতনায় পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদদের উস্কে দিচ্ছেন। এই গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়, মুজিব সাধারণ মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে অর্থের বিনিময়ে যুদ্ধে যাবার ব্যবস্থা পাকা করেছেন। ইতিহাস বড় বিস্ময়কর। এরাই বাঙালির শ্রেষ্ঠ সন্তান। হাসি মুখে মায়ের জন্য প্রাণ উৎসর্গ করা এদের কাছে সামান্য ব্যাপার। আর তা যদি হয় দেশের জন্য, তাহলে সেটাই হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া। কেননা এই ভূখণ্ডের মানুষ প্রাণপণ ভালোবাসে তার দেশ ও মাকে। না, ইতিহাসের কোথাও নেই তাদের নাম। তাতে কি, তারা আছে প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদেরই মাঝে। আমি মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে আমি একটু যেতে চাই। এই ওয়্যারলেস যে বার্তাতে রমনা ইত্যাদি নামগুলো শুনলাম, সেখানে কিন্তু ফার্ম গেটের এই জায়গাটিও হয়তো ছিল, অথবা আমরা মিস করেছি, অথবা এখানে পুরো স্কুলটি শুনলে আমরা জানতে পারবো। সেখানকার একটা ঘটনা নিশ্চয়ই আপনি আমাদেরকে শেয়ার করবেন না? আপনি যথার্থই বলেছেন। ফার্ম গেটে আমরা একটা সেই দিন একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো এই মার্চ মাস 7ই মার্চের সেই যে সভাটি, সেই যে ভাষণ,
সেই ভাষণে কিন্তু সমস্ত বাঙালিকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি একত্র করে ফেলেছিলেন। আমরা কিন্তু তখন ধরেই নিয়েছিলাম যে তিনি যুদ্ধের ডাক দিয়ে দিয়েছেন, কিন্তু তার আগের থেকেই তিনি আমাদেরকে আমাদের নেতাদের মাধ্যমে এটাই বলে দিয়ে গেছিলেন যে আমরা আলোচনা করব, আলোচনায় ফলপ্রসূ কিছু হবে না, তোমরা তৈরি থাকো সর্বাত্মক যুদ্ধের জন্য, গেরিলা যুদ্ধের জন্য। আমাদের কিন্তু আমাদের এই যে তেজগাঁ দেখেন, রমনা দেখেন, সারা ঢাকা শহরেই আমাদের ইউটিসিরা ছিল, আমাদের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা ছিল, এরা কিন্তু আমাদের এই প্রশিক্ষণের কাজে সন্ধ্যার পরের থেকেই আমাদের প্রশিক্ষণ চলতো। 7ই মার্চের এই থেকেই আমাদের তৈরিটা অব্যাহতভাবে চলছিল। 25শে মার্চ যেদিনের ঘটনা আপনি বলছেন, সেদিন আমার দায়িত্ব ছিল এই তেজগাঁর এই সম্পূর্ণ এলাকাটি। আমাকে খবর দেওয়া হলো যে ফার্মগেটে একটা বড় পরিখা খনন করে ফেলতে হবে, যাতে করে ক্যান্টনমেন্ট থেকে আসতে পারে না আসতে পারে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, আমি কিভাবে পরীক্ষা খনন করবো, এই তো হাজার হাজার ইসের প্রয়োজন হবে। তখন আমাদের কয়েকজন শ্রমিক নেতা আমাদের সঙ্গে বললেন যে আমরা আসতেছি, আপনি রেডি হন। তা আমরা মানে আপনারা আগে কি খবর পেয়ে গেছিলেন যে মধ্যরাতে এরকম একটি নারকীয় ঘটনা ঘটতে যাচ্ছে? না, আমাদেরকে জাস্ট বলেছিল এখানে ক্যান্টনমেন্ট থেকে যেন না ওইদিকে না যেতে পারে। কেন বলছিলেন আমরা তখন জানতাম না। তা আমরা মনে করছিলাম যে এখানে একটা কিছু হতে যাচ্ছে। তো সেই পরীক্ষা তো আমরা খনন করতে পারিনি। তা আমাদের ফার্ম গেটে আমার মতো বয়সী যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছিলেন বড় বড় 2টি করই গাছ, বিশাল বড় 2টি করই গাছ ছিল। আমরা সেই করই গাছ দুটি কেটে ফেললাম। কেটে ফেলে আর যা ছিল আমাদের ধারে কাছে সবগুলি নিয়ে রাস্তাটা ব্যারিকেড দিয়ে ফেললাম। তো ব্যারিকেড দেওয়ার সময় আমাদের সেটা রাত কটার সময়? সেইটা আমরা শুরু করেছিলাম তো সন্ধ্যার থেকেই। রাত 10টার সময় হলো কি, আমাদের এই বিদ্যুৎ তারের উপরে যে হাই ভোল্টেজ তারগুলো, এই করই গাছটা যে পড়লো আর সমস্ত তেজগাঁও ব্ল্যাক আউট হয়ে গেল। তারপরে আমরা দেখলাম 10:30 কি 10:45 হবে, 11:15, তখন দেখলাম আর্মি কনভয় ক্যান্টনমেন্ট থেকে আসছে। শুধু হেডলাইটগুলি দেখা যাচ্ছিল, মানে একটা বিশাল লম্বা লাইন। তা আমরা ফার্ম গেটে দাঁড়িয়ে, তখন ফার্ম গেটের এখন যে ফার্ম গেট দেখেন এই রকম ছিল না, পাশ দিয়ে একটা ড্রেন ছিল, শালিমার হোটেল নামে একটা হোটেল ছিল, আরও 2টি ব্যাংক ছিল, এখন যে জনতা ব্যাংক, এখানে একটা ইউনাইটেড ব্যাংক এবং হাবিব ব্যাংক নামে 2টি ব্যাংক ছিল। আমাদের কিন্তু ছাত্র জনতা সেই সকাল থেকেই আমরা তৈরি ছিলাম যে কিছু একটা হবে, সেই জন্য আমরা এখানে জড়ো ছিলাম। আমাদের আজকে বলতেই হয়, সেদিনও 2জন পুলিশ সদস্য তেজগাঁ থানা থেকে বের হয়ে আমাদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছিল তাদের রাইফেলটি নিয়ে। তার ওসি সাহেব তাকে অনেক নিবৃত করতে চেষ্টা করেছিল, তারা হয়নি। যাই হোক, আমি সেই ঘটনাতে আসি। তখন 11:15টার সময় দেখলাম ফার্ম গেটের এইখানে সেই কনভয়টা এসে দাঁড়ালো আমাদের এই ব্যারিকেডের সামনে। আমরা তখন আমাদের কাছে যা ছিল তাই দিয়ে বাধা সৃষ্টি করলাম। আমাদের আওয়াজ করা ছাড়া তো আর কিছু ছিল না। আর আমাদের মূল শক্তিটা ছিল জয় বাংলার ধ্বনি। সেই ধ্বনি হাজার হাজার এখানে লোক জড়ো ছিল, হাজার হাজার ধ্বনি এই জয় বাংলা শুরু হলো। তখন এত যে পাষাণ্ড, এত যে বিভৎস, এত যে নির্দয় হতে পারে, তখন আমরা লক্ষ্য করলাম তারা ট্রাকগুলির উপরে দাঁড়িয়ে মেশিন গান থেকে মানে ব্রাশ ফায়ারের পর ব্রাশ ফায়ার শুরু করলো। তখন আমাদের স্বাভাবিকভাবেই আমরা যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম, এখান থেকে আস্তে 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 আমরা সরে গেলাম। কেউ বা ড্রেনের ভিতর দিয়ে সরে গেলাম, কেউ বা ওই জনতা, তখন ইউনাইটেড ব্যাংক এবং হাবিব ব্যাংক, এই 2 ব্যাংকের মাঝ দিয়ে আমরা চলে গেলাম। এবং এখন যে বিআরসির যে ভবনটা, এইখানে ছিল একটা হর্টিকালচার গার্ডেন। এই গার্ডেনের ভিতর দিয়ে আমি কয়েকজনকে নিয়ে আরেকটু ভিতরে একটা সেফ জায়গায় চলে গেলাম। আমরা তখন দেখলাম মানুষজনের উপরে কয়জন সেদিন হত হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে যথেষ্ট পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছিল। তো আমরা কয়েকজন আহত লোককে আমরা পরবর্তীতে দেখেছিলাম। এইখান থেকে এরা প্রায় 11টার পরে এই রাস্তাটা 11:15টার দিকে রাস্তাটা ক্লিয়ার করলো, বুলডোজারও নিয়ে আসছিল তারা সঙ্গে করে। তারা এখনো পর্যন্ত অপারেশন সার্চ লাইটের যে আসল যে আক্রমণটা সেটা শুরু হয়নি, তার আগেই তার আগে অপারেশন সার্চ লাইটের জন্য তারা যাচ্ছিল, যেই জায়গাগুলো ইয়ারমার্ক করা ছিল, ইউনিভার্সিটি কিংবা তখনকার ইপিআর
কিংবা এই রাজারবাগ, এই রাজারবাগ। সবগুলিতে যাবে, যে এইখান থেকে কিন্তু একটা বিরাট কনভয় রেডি হয়ে যাচ্ছিল। এইখানেই প্রথম ব্যারিকেডটা পেল। তারপরে এখানে যেতে যেতে এই আপনার বাংলা মোটর যখন আসলো, সেইখানে আমরা দেখলাম আমাদের এক লোককে নির্দয়ভাবে রাস্তার উপরে পেল, গুলি করে ফেলে দিল। আমরা এই দৃশ্য দেখার পরে আমরা দেখলাম চারদিকেই এই কনভয়টা যখন গেল, তখন বাংলা মোটর পার হয়ে যাওয়ার পরে এরা আরও মানে ব্রাশ ফায়ার করতে করতে এগিয়ে গেল। আর আমাদের সারা ঢাকা শহর তখন জয় বাংলার ধ্বনি আর এই ব্রাশ ফায়ারের ধ্বনিই চলছিল। তো আমরা তখন মনে হলো 12টার দিকে, আমরা তখন এই ফার্ম গেটের থেকে 12টার দিকে মনে হলো যে আমরা এখন বোধহয় 32 নম্বরের দিকে যাই, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি, সেখানে যাই, সেখানে কি হচ্ছে ঘটনা দেখার জন্য। তো আমরা ইতিমধ্যেই সারা ঢাকা শহরে কিন্তু এই গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল, এবং আমরা ওই 32 নম্বরের এই খেজুর বাগান যখন পার হয়েছি, তখন আর যাওয়া দেখা মনে হলো যে অসম্ভব, কারণ মাথার উপর দিয়ে যেইভাবে গুলি চলছে, আমরা তখন ব্যাক করে আবার ততক্ষণে আসলে 11:57 হ্যাঁ হয়ে গেছে। আমি আবার আপনার কাছে আসবো। ব্রাশ ফায়ারের ধ্বনির বিপরীতে জয় বাংলা ধ্বনি। মান্নান স্যার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তখন ঢাকায় ছিলেন, সেই দিন সেই সময় ঢাকায় ছিলেন। আপনি বলছিলেন যে পড়াশোনার কারণে ঢাকায় এবং ম্যাসে তখন ছিলেন। জয় বাংলার ধ্বনির বিপরীতে ব্রাশ ফায়ার, সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমরা বাংলাদেশের সমর্থক ছিলাম, বাঙালির সমর্থক ছিলাম, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, ঠিক সাংগঠনিকভাবে নয়, বাট এমনিতে ছিলাম। তখন তো আমি বেকার যুবক, চাকরি খুঁজি, নিম্ন আয়ের মানুষ। আরামবাগে একটা মেসে থাকতাম, আমরা 7-8 জন এক বয়সী মানুষ, কেউ ছোটোখাটো চাকরি করতো, আর আমি ছিলাম অন্যতম বেকার। সারা মাসটাই 7 তারিখের পর থেকে বিশেষ করে তো আন্দোলনে মুখর, নানাভাবে সারাদিন হাঁটতাম, ঘুরতাম, কোথায় মিটিং হয়, কী শুনি, ইত্যাদি ইত্যাদি। 7 তারিখে দিনটাকে, না 25 তারিখে থমথমে ভাব, কী হয়, কানে কানে শুনছি যে আলোচনা ব্যর্থ হয়ে গেছে, আক্রমণ হবে বা এই ধরনের কথাবার্তা, কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল না। সন্ধ্যার পরে শুনলাম যে ওরা বেরিয়ে যাবে আজকে রাত্রে নাকি, এবং আমাদের প্রতি একটা কে নির্দেশ দিয়ে এসছে আমরা জানি না, যে তোমরা গিয়ে রাস্তাঘাট বন্ধ করে ফেলো। ওই আমাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই, আরও সব মানুষ, সাধারণ মানুষ, দোকানদার, মুদি দোকানদার, রিক্সা পেলারা, বেকার যুবক। আমরা গিয়ে নটরডেমের সামনে যে বড় রাস্তাটা, এখানে ইট, গাছের টুকরা, রড, যেখানে যা পেয়েছি এইটা দিয়ে সারা সন্ধ্যায় 8টা থেকে 9টা 10টা পর্যন্ত একটানা মানুষ এইটাকে একটা বিশাল ব্যারিকেড তৈরি করেছে। পরে এইটা 1 সেকেন্ডও দাঁড়ানি ওদের সামনে, কিন্তু তখন আমাদের কাছে মনে হয় যে এটা বিরাট কাজ আমরা করছি। শুধু আমাদের এখানে নয়, কানে কানে শুনছি রাজারবাগে হচ্ছে, মালিবাগে হচ্ছে, এই জোনাকির সামনে হচ্ছে, সব জায়গায় এইসব ঘটনা হচ্ছে বলে কানে কানে আসছে। সবাই সন্ত্রস্ত ভাব, কিন্তু সবাই খুব উজ্জীবিত যে এটা করতে হবে, আটকে দিব ওদেরকে। মানে প্রতিরোধ করার স্পৃহাটা একেবারে মিশে গিয়েছিল সকলের মধ্যে, করতে হবে আমাদের সবাইকে। তো আমরা সেখানে ছিলাম। 11টার দিকে বা 10:30টার দিকে খবর আসলো যে উত্তর থেকে, কামল ভাইরা যেখানে ছিলেন ফার্ম গেট, ওদিক থেকে বিশাল বিশাল আওয়াজ আসছে, এবং ওরা নাকি শত্রুরা এগিয়ে আসছে। খবর পাওয়ার পরে তখন সন্ত্রস্ত ভাব, আমরা তো সব নিরস্ত্র মানুষ, কেউ মানে সরে গেল, কয়েকজন মানে দুঃসাহসী দাঁড়িয়ে থাকলো। আমিও তো দুঃসাহসী ছিলাম না হয়তো। আমরা কয়েকজন ফিরে আসলাম ঘরে, এসে আমাদের মেসের কোঠায় নিরাপদে আশ্রয় নিলাম। তখন আওয়াজে একদম মানে ক্র্যাক ক্র্যাক ক্র্যাক, এবং ওই যে কি হয় না, আলোর একটা কর্নেল সাজ্জাদ বলতে পারেন, ওইগুলো তখন আকাশে ওলে জানলা দিয়ে দেখছি। আমরা একটা অচিহ্নিত সাধারণ গড়ে থাকতাম একটা গলির মধ্যে। সুতরাং এটা নিয়ে তখন আমরা দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আমরা শুনছি এসব ঘটনা। এই হলো মোটামুটি ওই রাতে আমার ব্যক্তিগতভাবে ওই রাতের অভিজ্ঞতা আমরা শুনছি। ডক্টর মাহফুজুর রহমান, মুক্তিযুদ্ধে অংশ নেবার জন্য আপনি মাঝামাঝি সময়ে সীমান্তের ওপারে গেছেন, ট্রেনিং নিয়েছেন, সেগুলোর কথা আমরা আপনার সহকর্মী হিসেবে আমরা জানি। ঠিক অতটা ফলোভাবে আপনি বলতেও চান না, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনার ব্যাপক কাজ এবং আগ্রহ। ওই রাতের অভিজ্ঞতা নিয়ে আজকের দিনটিতে আমরা যেহেতু কথা বলছি, একটু শুনতে চাই যে এই ক্র্যাকডাউন, এই অপারেশন সার্চ লাইট, এটা বোধহয় দিনাজপুরে একদিন পরে আপনাদের কাছে পৌঁছেছে। আমি একটু আপনার স্মৃতির থেকে শুনতে চাই।
না আমরা সারাদিনই রেডিও খুলে আমরা বসেছিলাম যে কি হচ্ছে ঢাকায়। তখন টেলিভিশন তো এরকম ছিল না আগের মতন, তো টেলিভিশনে আমরা কোনো মেসেজ পাচ্ছিলাম না, বিশেষ করে রেডিওতে সব মেসেজ পাচ্ছিলাম, রেডিও শুনতেছিলাম আমরা। তো দিনাজপুরের তখন আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, তা আমরা এই কলেজের সব ছাত্ররা মিলে আমরা কিছু দল তৈরি করি যে পাহারা দিতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় পাহারা দিতাম। তো তার মধ্যে করতাম কি, মাঝে মধ্যে চান্স পেলেই ওই বঙ্গবন্ধুর যে ভাষণটা, যে রেকর্ডটা বাড়ায় সেই সময়, ওই রেকর্ডটা তখন আমরা মাইকে বাজাতাম। তো মাঝে মাঝে যখন আর্মিকে দেখতাম বা ওই সময় ইপিআর বা আর্মি যখন আসতো, তখন আমরা আবার বন্ধ করে দিতাম, বন্ধ করে মনে হতো যে অ্যাজ ইউজুয়াল নর্মাল এতে চলে যেতাম। তো এইরকম ওই রাত্রে যখন ঢাকায় যখন শুরু হলো, তখন তো রেডিও তারা অলরেডি ক্যাপচার করে ফেলছে, রেডিওর মধ্যে তো আমরা কোনো মেসেজ পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তো তখন আমাদের দিনাজপুরের লিডার ছিল ওই অধ্যাপক ইসুফ আলী, উনি ছিলেন দিনাজপুরের আওয়ামী লীগের এতে ছিলেন উনি। তখন উনি আমাদেরকে বললেন যে ঢাকায় তো এরকম অপারেশন শুরু হয়ে গেছে, সব মারামারি কিলিং করতেছে, তো তোমরা এখন এখানে একটু সাবধানে করো, আমাদের উপরে অ্যাটাক হতে পারে। তখন আমরা কি করলাম যে যেমন আমাদের কাছে একটা রাইফেল ছিল, সে রাইফেল নিয়ে তারপরে আমরা সব রেডি থাকলাম যে মরলে মেরেই দুই একটা মেরেই মরবো, এরকম একটা অ্যাটিচিউড নিয়ে আমরা। আমার বাবার পেট্রোল পাম্প ছিল দিনাজপুর গণেশতলায়, ওই পেট্রোল পাম্পের পিছনে একটা ওয়ালের আমরা ওখানে সব শেল্টার নিলাম যে দেখি কি হয়। তো সেই রাত্রের কারফিউ জারি হলো, কারফিউ জারির পর পুরো দিনাজপুর একদম থমথমে, কোনো রকম আর আমরা কিছু বুঝতে পারতেছি না। তো যেহেতু আমার বাবার পেট্রোল পাম্প ছিল, আমার বাবার পেট্রোল পাম্প থেকে দিনাজপুর আর্মি তেল নিত, সরকারিভাবে অথরাইজ পেট্রোল পাম্প ছিল আমাদেরটা, যেখানে তেল নিত। হঠাৎ করে রাত্রে 12টার দিকে বেশ একটা জিপ এসে আমাদের বাড়ির সামনে থামলো। থামার পর এই ওখান থেকে সোলজার কিছু নামার পর বাড়ি নক করলো। তা আমরা ভয়ে সব একদম ভীত হয়ে গেলাম যে কী ব্যাপার, এই প্রথম মানে এরকম। তখন ওই পুলিশ ওই আর্মিরা ডেকে বললো যে এই তোমাদের পেট্রোল বন্ধ কেন, চলো কে আছে চাবি নাও, চলো। তখন আমরা দুই ভাই ছিলাম তখন ওখানে। তো আমাদেরকে ওই আর্মি 4 জন আর্মি গার্ড দিয়ে, আমার বাসার থেকে পেট্রোল পাম্পটা খুব বেশি দূর না, অল্প কিছুটা, যেখান থেকে সোনারগাঁ হোটেল যেরকম এরকম। তো আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে গেল, পেট্রোল পাম্প খুলে ওরা গাড়িতে, কয়েকটা গাড়ি জমা হয়েছিল, সেই গাড়িগুলোতে তেল ভরে নিল, একদম ভরে নেওয়ার পরে আবার তারা ভদ্রভাবেই আমাদেরকে আবার বাসায় পৌঁছায় দিয়ে গেল, বললো যে তোমরা সবসময় রেডি থাকবা, কখন আমরা তোমাদেরকে ডাকবো কী করবো কোনো ঠিক নেই। তো এটা নিয়ে আমরা একদিকে ভীতও ছিলাম যে সব আর্মি তো আর এক না, হয়তো কিছু আছে উচ্ছৃঙ্খল আর্মিরা যে এসে আবার আমাদের মেরে ফেলে, এটা নিয়ে আমরা খুব সবসময় আতঙ্কের মধ্যে, ওই আর্মি নক করলেই আমরা খুব আতঙ্কে থাকতাম যে কি হয় না হয়। তো এইরকম চলার পর এই প্রতিদিনই কারফিউ, দিনের বেলা হয়তো একটু জন্য কারফিউ তারা খুলে দেয়, সবাই মিলে যা বাজার টাজার করাটা করতো এরকম। ঠিক 29শে মার্চ রাত 2টার সময় তদানীন্তন বাঙালি ইপিআর যারা ছিল, ইপিআর, আমাদের কলেজের ছাত্রটা, সাধারণ জনসাধারণ সবাই মিলে একটা আমরা প্ল্যান করে ওই একটা আর্মির দিনাজপুর আর্মির যে ওদের কোয়ার্টার যেটা ছিল ওখানে সবাই মিলে অ্যাটাক করা হলো। তো সেই সময় আমরাও যেরকম ভীত ছিলাম, ওই পাক আর্মিরাও ঠিক দেখলাম ওই রকম ভীত ছিল। তা আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, আমরা সব মিলে যখন গোটা দিনাজপুরের বাসীরা যখন এখন চিৎকার করতে করতে যখন ওখানে যার কাছে যা আছে, যে কটা বন্দুক টন্দুক যা ছিল, ইপিআররা তখন ব্যারাক থেকে বাইরে চলে আসলো, বাঙালি ইপিআর সব বাইরে চলে আসলো, আমাদের সঙ্গে যোগ দিল সবাই মিলে। তখন আমরা একত্রভাবে ঝাঁপায় পড়লাম এতে সবাই মিলে, কিন্তু আমাদের ওটা দখল করতে আমাদের বেশি সময় পায়নি। তার আগেই ওরা সংখ্যায়, ওই পাকিস্তানি সোলজাররা ওখানে সংখ্যায় খুব বেশি একটা ছিল না, ওদের ভরসা ছিল দিনাজপুরের বিহারিরা ওদেরকে অনেক সময় প্রোটেক্ট করতো। যে কারণে হয়েছে যে ওই অল্প সংখ্যক খুব বেশি একটা সোলজার না থাকাতে ওরা খুব ভয় পেয়ে গেছে। ওরা ম্যাক্সিমাম পাঞ্জাবিরা পলায় চলে যায় সৈয়দপুরে, ওদের ক্যান্টনমেন্টে যে একটা আশ্রয় নিছে। তারপরে আমরা দিনাজপুরটা স্বাধীন করে ফেললাম। 29 তারিখ রাত 2টার সময় দিনাজপুর স্বাধীন হলো এবং 14ই এপ্রিল বেলা 2টা পর্যন্ত দিনাজপুর স্বাধীন ছিল। 2টার সময় ওরা আবার রংপুর ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক হ্যাভি যে নিয়ে এসে আবার দিনাজপুরকে দখল করে নিল। আমি আবার এই জায়গায় আবার আসবো, স্মৃতিচারণে আছি।
আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি আছেন। আমরা প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা জানি গাজীপুরে। মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি, আমাদেরকে আজকের এই দিনে 25শে মার্চের এই দিনে আপনার স্মৃতির হাত ধরে একটু যেতে চাই প্রতিরোধ যুদ্ধের দিনে। আপনি যথার্থই বলেছেন। 19শে মার্চ প্রথম আমরা গাজীপুরে ব্রিগেডিয়ার জাহানজেব এই অপারেশন সার্চলাইট, এই 25শে মার্চ অপারেশন সার্চলাইটের যার নেতৃত্ব হয়েছিল সেই বর্বর জাহানজেব, সে আমাদের এখানে ব্যর্থ হয়ে আসে এবং প্রতিরোধের মুখে পিছিয়ে আসে। যখন আমরা এরকম গাজীপুরে ছিলাম, গুজব শুনতেছিলাম যে আজকে আক্রমণ হবে, সন্ধ্যার দিকে খবর পেলাম, তখন ওই টেলিফোন ছিল, আপনার ঘুরিয়ে করতে হতো। শামসুল হক সাহেব আমাদের খবর দিলেন, তখন তিনি এমএনএ ছিলেন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্যও ছিলেন। তিনি বললেন যে বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছে প্রস্তুত হওয়ার জন্য, যুদ্ধ শুরু হয়ে যাবে, যার যা কিছু নিয়ে তৈরি থাকার জন্য হুকুম দিয়েছে, হয়তো আজকেই পাক বাহিনী আক্রমণ করতে পারে, তোমরা প্রস্তুত থেকো। এই মেসেজ পাওয়ার পর আমরা বাঙালি সৈন্যরাও আমাদের সাথে মোটামুটি আলাপ আলোচনা করে, তারাও অস্ত্রশস্ত্র নিয়ে সব ঐক্যবদ্ধভাবে আমরা রাস্তাঘাট এগুলো দখলেই ছিল। শেষ রাত্রের দিকে 12টার পরের দিকে 2টা-3টার দিকে দেখতে লাগলাম জয়দেবপুর থেকে সব দেখা যায়, উপরের দিকে খেলে কতক্ষণ পর পরে আলো দেখা যাচ্ছে। তখন এই আলো কিসের, গুলিরা এগুলো তো আমরা বুঝি না, ইয়েরা বুঝেছে, মিলিটারিরা বললো যে বাড়ি কামান ডাকছে বা এই অস্ত্র মারণ অস্ত্র সবই অত্যাধুনিক। আর গোলাগুলির আওয়াজও শোনা যাচ্ছিল, কারণ তো রাত্রিবেলা নীরব ছিল, সব কিছু নিস্তব্ধ ছিল। যদিও এরিনাল ডিস্টেন্স বোধহয় 20 মাইল হবে না, 15-16 মাইল হবে ঢাকার থেকে গাজীপুর, সেইখান থেকে আওয়াজও আমরা পাচ্ছিলাম। তারপরে কিছু লোক এই হাইটেই রাত্রে, ধরেন কেউ 12টা-1টায় রওনা হয়েছে, এগুলো হাইটে এই জয়দেবপুর পর্যন্ত চলে আসছে। তারা নিজের মতো করে বললো আমরা এত গুলির আওয়াজ শুনেই আমরা এলাকার দিকে রওনা হয়ে গেছি, দেশের বাড়িতে চলে যাব, ঢাকা থাকা নিরাপদ না, ইত্যাদি ইত্যাদি। ভোরবেলা দেখলাম যে ঝাঁকে ঝাঁকে 26 তারিখ সকালবেলা ঝাঁকে ঝাঁকে তো এই লোক চলছে। ভোরবেলা সকালবেলা আমাদের পোস্ট অফিস থেকে দৌড়ে লোক আসলো, যে তারা ওই টেলিপ্রিন্টারে, যেটা ওই বঙ্গবন্ধু যে মেসেজটা দিয়েছিল, সেই মেসেজটা পোস্ট অফিসের মাধ্যমে সকালবেলা আমরা বোধহয় 7টার দিকে এটা পেলাম। সারা রাতি ঘুম ছাড়া ছিলাম। তারা সেগুলো, তারা ওই সময়ে আপনার যেরকম ফটোকপি করার মেশিন ছিল না, আমরা আবার সেগুলো দেখে লিখে ওই সাইকোস্টাইল করে 2 ঘন্টার মধ্যে শত শত কপি তৈরি করে বিভিন্নখানে আমাদের নেতৃবৃন্দ আছে তাদের কাছে পাঠানো হলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা 4 দিন পর্যন্তই নিরাপদে ছিলাম। আপনার 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ পাক বাহিনী আর আসেনি, আর ওই গাজীপুর তো বাঙালি সৈন্যদের দখলেই। 29 তারিখে সকালবেলা আপনার সমানে বোম্বিং হলো, ওই যে বিমান দিয়ে কিছু বোমা ছাড়া হলো, এলোপাথারি, খুব বেশি বোমাবাজি করে নেই, বোমা নিক্ষেপ করে নেই, কয়েকটি হালকা। অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাছে কিছু, রাজবাড়ির কাছে কিছু, অবশ্য টার্গেট করে ফেলানো হয় না, সেটা বোঝা গেছে, মনে হয়েছে। এই বোমা পড়ার পরেই বুঝে গেল যে আর্মিরা বলল যে তারা এখানে আর থাকবে না, রেজিস্ট করতে পারবে না, করলো যে ঢাকা থেকে সেনাবাহিনী আসবে, এখন আমরা পারবো না, আমরা টাঙ্গাইল গিয়ে প্রতিরোধ করব। জেনারেল শফিউল্লাহ পরবর্তীকালে যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, সেই শফিউল্লাহ ছিল তখন ইউনিটের চার্জে 2IC হিসেবে। এর একদিন আগেই ওইটার কর্নেলকে উইথড্র করা হয়েছিল 2nd ইস্ট বেঙ্গলের। তো তারা টাঙ্গাইলের দিকে রওনা হলো এবং বলল যে
আমরা গাজীপুর থেকে তাদের প্রতিরোধ করতে পারবো না। টাঙ্গাইলে গিয়ে আমরা চেষ্টা করি, দেখ টাঙ্গাইলেও পরবর্তীকালে জানলাম তারা প্রতিরোধ করতে পারলে আস্তে আস্তে সীমান্তের দিকে চলে যায়। তো কাজে 25-এ রাত্রে আপনার এই ভোর 4টার থেকেই লোক সমানে গাজীপুর হয়ে হাইটে ঢাকা থেকে চলে গেছে, এই 20 মাইল হাইটেই চলে গেছে। এটাই দেখলাম, আমরা বুঝে গেলাম যে অল আউট। আর মানুষে যাবার সময় জনগণ বলল যে এরকম সমান মানুষ মেরে ফেলছে, ঢাকাতে কিছু নাই, সব মেসাকার। আমাদের তখন ধারণা হলো হয়তো বোধহয় লোকেই মানে, তারপর তো দেখলাম যে সব মারে নাই, তবে বর্বরচিতভাবে বহু লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, তারপরে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল বলেন, সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, বস্তি, ইউনিভার্সিটির হলগুলো কিন্তু সবই ধ্বংস করে দিয়েছে। 25-এ রাত্রের অভিজ্ঞতাটা আমার এরকমই। জি, আপনি যেখানে বললেন বঙ্গবন্ধু যে টেলিপ্রিন্টারের মেসেজ দিয়েছিলেন, সেইটা আমরা তখন 7:30টার মধ্যে আমরা পেয়ে গেছি। 8টার আগে এটা আমার মনে আছে, তখন 8টা বাজে নেই, কারণ 8টার সময় আমাদের লোকজন আসার কথা ছিল, তারা আসতে পরে আমরা বাই দিস টাইম আমরা আবার সাইকেল স্ট্যান্ড করে এগুলো বিভিন্ন ওখানে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন জেলাব্যাপী, তো আমাদের বাইসাইকেলে তাদেরকে পাঠানোর যুদ্ধ শুরু হয়ে গেছে, বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়া গেছে। বঙ্গবন্ধুর এই নির্দেশের টেলিপ্রিন্টারের কপি দিয়েছিল সেই সময় মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কাছেও পৌঁছেছিল। তার কন্যা আছেন, মানিক চৌধুরীর কন্যা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আছেন, কেয়া চৌধুরী। বাবার এই স্মৃতির কথাটুকু বলবেন কিনা, এবং আপনার মা সেই কপিটুকু এতদিন রেখেছেন, 48 বছর রেখেছেন, তার গয়নার বাক্সে যত্ন করে রেখেছেন, এবং প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন, ওই কাগজটুকু উনি তার হাতে তুলে দিবেন। আমি একটু শুনতে চাই। ধন্যবাদ। আমার বাবা কমান্ড্যান্ট মানিক চৌধুরী, তিনি 1970 সালে আওয়ামী লীগের নির্বাচিত গণপরিষদের সদস্য ছিলেন। তো 1972 সালের 24 মার্চ দৈনিক যুগবিরীতে ওনার একটি দীর্ঘ সাক্ষাৎকারে উনি উল্লেখ করেছেন এই বঙ্গবন্ধুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই টেলিগ্রামের কথাটি, যেটি আমি নিজেও পড়েছি এবং এটি এখনও আমাদের কাছে আছে। সেখানে তিনি উল্লেখ করে বলেছিলেন যে 7.5 কোটি বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যুদ্ধে যাবার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিগ্রামটি ভোর রাত 4টার দিকে তিনি পেয়েছিলেন হবিগঞ্জ মহকুমায় অবস্থানকালীন সময়ে। এবং এই বিস্তর তার সাক্ষাৎকারে এই টেলিগ্রাম এবং এর প্রেক্ষাপট তুলে ধরেছেন তিনি। সেই দিক থেকে এর যে ঐতিহাসিক যে গুরুত্বটা, আমি সেখান থেকেই মূলত ইতিহাসটা জেনেছি। এবং আমি খুব সৌভাগ্যবান যে আমার মা, আমার বাবার সহধর্মিণী রোকেয়া চৌধুরী, এখন ওনার বয়স প্রায় 76 বছর, তিনি আমাকে বলেছেন এবং অনেককেই উনি বলেন এটি স্মৃতিচারণে, যে দেশ স্বাধীন হওয়ার পর বাবা ওনার হাতে দিয়ে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাপত্র যে টেলিগ্রামটি, সেটির কপিটি বুক পকেট থেকে বের করে দিয়ে বলেছিলেন যে রোকেয়া, আমি 9 মাস এটি বুক পকেটে রেখেছিলাম। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক নির্দেশনাটা আমি বাস্তবায়ন করেছি আমার দেশকে রক্ষা করার জন্য সর্বোচ্চ সাহসিকতা এবং মানে আত্মত্যাগের মানসিকতায়। সেই জায়গা থেকে আমার মা এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রের এই কপিটি বাবার জীবিত অবস্থায় এবং বাবার মৃত্যুর পর আমি দেখেছি তার গয়নার একটি ছোট্ট একটা ডিব্বা ছিল, একটা টিনের কৌটার মধ্যে তিনি সেটি সংরক্ষণ করে রেখেছেন। যেহেতু এখন মার বয়স হয়ে গেছে, মা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং এটির গুরুত্ব সম্পর্কে, যদিও সেই সময়ে 75 পরবর্তী সময়ের এটির এই এত বড় দলিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমার বাবা, আমার মা এবং আমাদের সেই সময়কার যারা হবিগঞ্জ মহকুমার যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা বঙ্গবন্ধুর নির্দেশে কীভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটি কিন্তু তারা সবসময় বলতেন।
আমি খুব সৌভাগ্যবান যে মা বাবার এই মানে এই তাদের এই ভূমিকার কথাটি আমি জেনেছি এবং আমার মা আমাকে বুঝিয়েছেন, তার গুরুত্ব বুঝিয়েছেন, যে কারণে আমার বাবার একটি শেষ ইচ্ছা ছিল, যেটি তার মৃত্যুর কদিন আগেই, মানে আমার বাবা মারা গেছেন 91-এর 10 জানুয়ারি, 90-এর 16ই ডিসেম্বরের মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই তার বার্তা অর্থাৎ টেলিগ্রামটির কথা উল্লেখ করে তার একটি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। আমি সেদিন বাবার সাথে ছিলাম, আমি খুব ছোট ছিলাম তখন, এবং আমি যখন বড় হলাম আমি আমার বাবার এই স্বপ্নটি পূরণ করবার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক দলিলটি সংরক্ষণের জন্য আমি হবিগঞ্জে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। তিনি আমাকে এই জায়গাটিতে একটি 5তলা ভবনও করে দিয়েছেন এবং আমার মা, যেহেতু তার বয়স হয়েছে, তিনি চাচ্ছেন যে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক দলিলটি, যেটির মূল কপি আমার বাবা সংরক্ষণ করেছেন, বাবার অনুপস্থিতিতে মা সংরক্ষণ করেছেন, এর মূল কপিটি, স্বাধীনতার ঘোষণাপত্রটি তিনি নিজে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হিসাবে জননেত্রী শেখ হাসিনার হাতে তিনি তুলে দিতে চান। আমি আশা করি যে জাতি এই ঐতিহাসিক দলিলটি যখন দেখবে, ইতিহাসের অনেক তথ্য, অনেক কথা, অনেক বিষয়বস্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা মনে করি সেই দিনটি অবশ্যই আসবে। ধন্যবাদ কেয়া চৌধুরী। আমাদের সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান আছেন। ঐতিহাসিক এইসব ডকুমেন্ট, সেগুলো জাতি দেখবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। আগেই দর্শক আপনাদেরকে জানিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে অর্থাৎ 11টা 57 যখন বাজবে তখন আমরা দেখাবো আমাদের হাতে পাওয়া কিছু অমূল্য দলিল আমরা স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষকে হস্তান্তর করব। ছোট্ট বিরতি নিয়ে ফিরবো নজরুল ইসলাম খানের কাছেই।